তো চলো স্টুডেন্টরা, কেমন আছো? অনেকদিন পর আবার গুটি গুটি পাই তোমাদের কাছে চলে এলাম তোমাদেরকে এই ফার্মাসিউটিক্স এর একটা সুন্দর জার্নিতে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা আজকে নতুন টপিকস কোনো নয়, ওই যে টপিক সেই টপিক্সেরই কন্টিনিউশন চলবে। তো আমাদের আজকে ফার্মাসিউটিক্স এর জার্নি। সো ফার্মাসিউটিক্স জার্নি, এই ফার্মাসিউটিক্স এর জার্নিতে আজকে 19 জানুয়ারি 2025, এখন রাত অলমোস্ট তোমার প্রায় 9:30 বাজতে যাচ্ছে। তো সবাই আশা করি ঘরে ফিরে গেছো এবং সবাই গুটিসুটি মেরে বসে পড়েছো। জাস্ট বেসিক্যালি খাওয়া দাওয়া হয়তো করছো। তো সেই খাওয়া দাওয়া এবং আদার কাজকর্মের পাশাপাশি তোমাদেরকে এই ফার্মাসিউটিক্স জার্নিতে আস্তে আস্তে করে চলো ভাসিয়ে নিয়ে যাই। তো আজকে ফার্মাসিউটিক্স জার্নিতে আমাদের আজকের টপিকস কিন্তু ড্রাগ সাইজ রিডাকশনের সেকেন্ড পার্ট। তো আজকে আমাদের টপিকস কিন্তু ড্রাগ সাইজ পার্ট 2 দেখা যাচ্ছে। লাল কালিটা অল্প দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, তো আমি একটু কালো কালিতে লিখে দিই। সো ড্রাগ সাইজ রিডাকশনের সেকেন্ড পার্ট। আমরা এই পার্টে প্রধানত পড়ব যে যখন আমরা ওষুধের সাইজকে রিডিউস করতে চাই তখন কোন কোন ফ্যাক্টরগুলোর উপর বেশি করে নজর দেব। কারণ কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু এই ওষুধের সাইজ রিডাকশন প্রসিডিওরটাকে মডিফাই করে। তার মানে আমরা সেই সমস্ত ফ্যাক্টর পড়ব যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি তোমার কি করে না এই ড্রাগ সাইজ রিডাকশন প্রসিডিওরটাকে কিন্তু মডিফাই করে। তো আমাদের এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ, আমার সাথে লিখতে থাকো হেডিং দিয়ে, ফ্যাক্টরস অফ সাইজ রিডাকশন। দেখো, ড্রাগ সাইজ রিডাকশন করতে গেলে আমরা প্রধানত কিছু ফ্যাক্টর আমরা মাথায় রাখি। সেই ফ্যাক্টরগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ধরো ফার্স্ট ক্যাটাগরি আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে ফিডিং মেটেরিয়াল ফ্যাক্টর। ফিডিং মেটেরিয়াল, তো ফিডিং মেটেরিয়ালের কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ড্রাগ সাইজ রিডাকশন প্রসিডিওর। সেকেন্ড হচ্ছে অপারেটিং মেশিনারি, এই মেশিনের উপরও কিছু ডিপেন্ড করে। অ্যান্ড নম্বর 3 হচ্ছে প্রসিডিওর অ্যান্ড অপারেটার্স। এই 3টা ক্লাসিক্যালি আমরা ব্রডলি 3টা টাইপে আমরা ভাগ করতে পারি ড্রাগ সাইজ রিডাকশন ফ্যাক্টরগুলোকে। আমরা ফার্স্ট ফ্যাক্টর আমরা বলতে পারি ফিডিং মেটেরিয়াল ফ্যাক্টরস, সেকেন্ড ফ্যাক্টর আমরা বলতে পারি অপারেটিং মেশিনারি ফ্যাক্টর, এবং থার্ড ফ্যাক্টর আমরা বলতে পারি প্রসিডিওর এবং অপারেটার্স ফ্যাক্টর। তো ফিডিং মেটেরিয়াল ফ্যাক্টর কি হতে পারে? যেমন ধরো কোনো মেটেরিয়াল যদি খুব শক্ত হয়, খুব শক্ত হয়, তার মানে হার্ডনেস। হার্ডনেস মানে কি? প্রচন্ড শক্ত। তাহলে যদি শক্ত হয় তাহলে তুমি তাহলে তাকে সহজে ভাঙতে পারবে না। তাহলে যে কোনো শক্ত জিনিসকে তুমি সহজে ভাঙতে পারো না। তার মানে বেসিক্যালি এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন। তাহলে হার্ডনেস কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন। সাধারণত যে সমস্ত সলিড স্ট্রাকচার, যে সমস্ত সলিড সাবস্ট্যান্স, সেগুলোই কিন্তু হার্ড হয়, এবং তাদেরকে ভাঙতে গেলে আমরা যে প্রসিডিওর ব্যবহার করি তাদেরকে
ছোট করতে গেলে আমরা যে প্রসিডিওর ব্যবহার করি তাকে আমরা বলি ইম্প্যাকশন। কি বলে থাকি? ইম্প্যাকশন। ইম্প্যাকশন মানে কি? ধরো এই হচ্ছে একটা সলিড স্ট্রাকচার, এই হচ্ছে একটা সলিড স্ট্রাকচার। এবারে পাথর ধরো, এই পাথর একটা সলিড পাথর, স্টোন। একে আমি ভাঙতে গেলে কি করব? আমি নিশ্চয়ই একটা হাতুড়ি নিব। তো হাতুড়ি দিয়ে কি করব? একে আমি ভাঙবো, দিয়ে সেখানে এটা কি হবে না ছোট 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 গুঁড়োতে কনভার্ট হবে। তাহলে এই যে ধাক্কা মারলাম একে আমরা বলি ইম্প্যাকশন। ইম্প্যাকশন বেসিক্যালি তোমার মাস এবং ভেলোসিটির উপর ডিপেন্ড করে। ইম্প্যাকশন প্রধানত মাস এবং ভেলোসিটির উপর ডিপেন্ড করে। তার মানে এই হাতুড়িটা আমি কত জোরে মারছি, কত স্পিডে মারছি এবং কতটা ভারী, হাতুড়িটার মাস কত এবং এই হাতুড়িটার আমি কতটা স্পিডে মারছি। যদি হাতুড়িটার ওজন যদি বেশি হয় তাহলে ধাক্কা বেশি করে লাগবে, অথবা হাতুড়িটা যদি জোরে স্পিডে মারি তাহলে কিন্তু ধাক্কা বেশি করে লাগবে। তাহলে এই যে ইম্প্যাকশন, এই ইম্প্যাকশন কিন্তু দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে কতটা ভারী দিয়ে আমি আঘাত করছি, ভারী জিনিস দিয়ে আঘাত করছি, আর কতটা দ্রুত আঘাত করছি। এবং আরেকটা ফ্যাক্টর কতক্ষণ ধরে আঘাত করছি, আরেকটা ফ্যাক্টর কিন্তু কতক্ষণ ধরে আঘাত করছি। আমি যদি অল্প একটু আঘাত করি, মানে ভারী খুব দ্রুত অল্প একটু আঘাত করে কন্ট্যাক্ট টাইমটাকে যদি কমিয়ে দিই তাহলে কিন্তু বেশি করে ইম্প্যাকশন হবে না। তার মানে কতটা কন্ট্যাক্ট টাইম, কতটা দ্রুত আমরা মারছি এবং কতটা ভারী জিনিস দিয়ে আঘাত করছি সেইটাকে আমরা ইম্প্যাকশন বলে থাকি। সো ইম্প্যাকশন প্রসিডিওর দ্বারা আমরা যে কোনো সলিড মেটেরিয়ালকে আমরা কি করতে পারি? ছোট 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 গুঁড়ো 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 টুকরোতে কনভার্ট করতে পারি। এবং এই প্রসিডিওরটা যে মেশিনের দ্বারা আমরা অ্যাপ্লাই করি তাকে আমরা বলি হ্যামার মিল। হ্যামার মানে কি? হাতুড়ি। তো এখানে আমরা হ্যামার ব্যবহার করছি, দেখো। তো সেখান থেকে আসছে কি হ্যামার মিল। তাহলে হোয়াট ইজ হ্যামার মিল? না, হ্যামার মিল সাধারণত সলিড হার্ড সাবস্টেন্সকে ছোট ছোট গুঁড়ো করার জন্য আমরা ব্যবহার করি বাই প্রসেস অফ ইম্প্যাকশন। এবং এই ইম্প্যাকশনটা যে যন্ত্রে আমরা ব্যবহার করি, যে প্রসিডিওরটা যে যন্ত্রের দ্বারা আমরা ব্যবহার করি, যন্ত্রের মাধ্যমে আমরা সাইজ রিডাকশন করি, তাকে আমরা বলে থাকি হ্যামার মিল। তো হ্যামার মিল দ্বারা আমরা সাধারণত তোমার সলিড সাবস্টেন্স এবং যে সমস্ত সাবস্টেন্সগুলো কিন্তু ব্রিটিল তাদেরকে আমরা ভাঙার চেষ্টা করি। কারণ সলিড সাবস্টেন্সকে তুমি ছিঁড়তে পারবে না, তুমি কিন্তু ভাঙতে পারবে। তার মানে ব্রেকেবল বা ব্রিটিল তাদেরকে আমরা ভেঙে কিন্তু আমরা ছোট করতে পারি। সেকেন্ড হচ্ছে ফাইব্রাস সাবস্টেন্স। ফাইব্রাস সাবস্টেন্স মানে যে মেটেরিয়ালের মধ্যে, এটা একটা মেটেরিয়াল, যদি তন্তু বেশি পরিমাণে থাকে, তন্তু মানে কি? ফাইবার। তাহলে তাদেরকে আমি ভাঙতে পারবো না? ভাঙতে পারবো না। তখন তাদেরকে আমাকে সাইজ রিডাকশন করতে গেলে কি করতে হবে? কাটতে হবে। তখন তাদেরকে আমাকে সাইজ রিডাকশন করতে গেলে কি হবে? কাটতে হবে। তখন তাদেরকে আমরা সাইজ রিডাকশন করতে গেলে কি করব? কাটতে হবে। এবং এই কাটার জন্য আমরা যে স্ট্রাকচার ব্যবহার করি তাকে আমরা বলতে পারি তোমার নাইফ। তাকে আমরা কি বলতে পারি? ছুরি ব্যবহার করছি। তো ছুরি দিয়ে আমরা কি করছি? স্ট্রাকচারটাকে আমরা কাটছি, কেটে কেটে আমরা কি করছি? ছোট 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 পার্টে ভাগ করছি। তার মানে ফাইব্রাস কন্টেন্ট যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেটাও কিন্তু ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু দা সাইজ রিডাকশন হবে। এবং সেটাকে আমরা যে প্রসিডিওর দ্বারা আমরা সাইজ রিডাকশন করব তাকে আমরা বলবো কাটিং প্রসিডিওর। এবং সেই কাটিং প্রসিডিওরের জন্য যে মেশিনারি ব্যবহার করব তাকে আমরা বলবো কি? কাটার মিল। তাকে আমরা কি বলবো? কাটার মিল। এবং এই কাটার মিলে আমরা যে স্ট্রাকচার যে তোমার কাটিং ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করব সেটা কিন্তু নাইফ।
তাহলে ফাইব্রাস কন্টেন্ট যদি বেশি পরিমাণে থাকে তাহলে তাকে আমরা কিন্তু ভাঙতে পারবো না, তাকে আমাকে কাটতে হবে। এবং কাটতে গেলে আমরা যে কাটিং মেশিন ব্যবহার করব তাকে আমরা বলবো নাইফ। এবং এই ফাইব্রাস কন্টেন্ট ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন, তার মানে ফাইব্রাস কন্টেন্ট যত বেশি পরিমাণ হবে তত কিন্তু সহজে কিন্তু আমরা সাইজকে আমরা রিডিউস করতে পারবো না, কারণ তাই কিন্তু কাটতে হবে। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে তোমার ধরো আচ্ছা, ফাইব্রাস স্ট্রাকচারকে আরেকটা ভাবে আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারি। ধরো এই একটা ফাইব্রাস স্ট্রাকচার, ফাইবার আছে, তো এখান থেকে আমি কি করব না, এর থেকে আমি কন্টেন্টকে বার করব। কন্টেন্টকে বার করতে গেলে আমি কি করতে পারি, ক্রাশ করতে পারি। আমরা কি করতে পারি, ক্রাশিং করতে পারি। ক্রাশিং মানে থেতো করা। ক্রাশিং মানে কি, থেতো করা। যেমন ধরো তোমরা আদা, রসুন এগুলোকে থেতো করে তুমি একটা স্ট্রাকচার তৈরি করতে পারো, রিডিউস করতে পারো, তার সাইজটাকে রিডিউস করতে পারো। যখন আমরা আদা, এত বড় আদা, তখন আমি থেতো করছি, তখন তার সাইজটাকে রিডিউস করতে পারি। সেখান থেকে আমি জুস বের করতে পারি, তার ফলে সাইজটা কিন্তু একটা রিডিউস হয়ে গেল। সো তার ফলে আমরা সাইজ রিডাকশনের সময় আমরা কিন্তু অনেক সময় আমরা কিন্তু থেতো করতে পারি। এবং এই থেতো করতে গেলে আমরা নর্মালি যে আমরা যন্ত্র ব্যবহার করব তাকে আমরা নর্মালি আমরা বলবো রোলার মিল। তো এক্ষেত্রে আমরা রোল করছি, বাটনা বাটার মতো রোল করছি, তো এখানে রোলিংও আমরা ব্যবহার করতে পারি। রোলিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্রাশিং, মেথড অফ কম্প্রেশন অর ক্রাশিং। মানে আমরা ধরো কোন একটা ফাইবার মেটেরিয়ালকে আমরা দুভাবে কিন্তু সাইজ রিডাকশন করতে পারি, আইদার বাই কাটিং মেথড অথবা বাই কম্প্রেশন অর ক্রাশিং মেথড। তাহলে কাটিং মেথডে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা নাইফ দিয়ে ব্যবহার করবো, কাটার মিল। আর ক্রাশিং মেথড বা কম্প্রেশন মেথড যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা যে যন্ত্র ব্যবহার করব দ্যাট ইজ কল্ড রোলার মিল। ক্লিয়ার হয়েছে কি হয়নি? দেখো আমরা 3টা জিনিস পড়লাম। একটা হচ্ছে হার্ড সাবস্টেন্স, ধরো পাথর, কথায় কথা ধরলাম, পাথরকে ভাঙতে গেলে কি হবে, হাতুড়ি দিয়ে মারবে। ধরো একটা গাছের পাতা, গাছের পাতাকে কাটতে গেলে কি হবে, নাইফ দিয়ে কাটবে। ধরো একটা গাছের কাণ্ড, কাণ্ডকে থেকে তুমি পেস্ট বানাতে গেলে বা রস বানাতে গেলে কি করবে, তাকে বাটবে, থেতো করবে বা ক্রাশিং করবে। তাহলে প্রথমে শক্ত জিনিসকে ভাঙার জন্য হ্যামার মিল, কোনো কিছু জিনিসকে কাটার জন্য কাটিং মিল অথবা নাইফ মিল, কাটার মিল, আর কোনো কিছু জিনিসকে ক্রাশ করার জন্য আমরা কি করলাম না, রোলার মিল ব্যবহার করলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা মেটেরিয়ালের মধ্যে, তাহলে এগুলো দেখো সবগুলো কিন্তু ফ্যাক্টর। আর ফিডিং মেটেরিয়াল, তুমি যে সাবস্টেন্সটা দিচ্ছ সে যদি শক্ত হয় তাহলে এটা তুমি ব্যবহার করবে, যে সাবস্টেন্সটা দিচ্ছ সে যদি ফাইব্রাস কন্টেন্ট বেশি হয় তাহলে এটা করবে, যে সাবস্টেন্সটা দিচ্ছ তাকে তুমি ক্রাশিং করতে চাও তাহলে এটা করবে। কোনো সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা তুমি সাইজ রিডাকশন করতে চাইছো সে যদি ফ্রিয়েবল হয়, ফ্রিয়েবল মানে ঝুরঝুর করে ভেঙে যাওয়া, ফ্রিয়েবল মানে ঝুরঝুর করে ভেঙে যাওয়া, ফ্রিয়েবল মানে ঝুরঝুর করে ভেঙে যাওয়া। তো ফ্রিয়েবল যদি হয় তাহলে কি করবে না, ফ্রিয়েবল যদি হয় তাহলে দেখো তুমি ধরো এই একটা পাথর নিয়েছো, এই পাথরটা ধরো চক, এটা তুমি নিয়েছো চক, কম্পেয়ার করো। চককে তুমি কিন্তু ভাঙতে চাইবে না, চককে তুমি জাস্ট এরকম ঘষবে, যখন ঘষা হচ্ছে, যখন অ্যাব্রেট করা হচ্ছে, ঘর্ষণ করা হচ্ছে, তখন সেখান থেকে ছোট 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 গুঁড়ো 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 করে ভেঙে যাচ্ছে। তাহলে চককে তুমি কি কিন্তু ভাঙছো না, তুমি কিন্তু কি করছো, জাস্ট ঘষছো, অ্যাট্রিশন করছো। কি করছো, অ্যাট্রিশন। তার মানে যে সমস্ত সাবস্টেন্স গুলো প্রচন্ড ফ্রিয়েবল বা একটু ভঙ্গুর বা মুড়মুড়ে বা চুরচুর করে ভেঙে যায় তাদেরকে আমরা যে প্রসিডিওর দ্বারা আমরা ভাঙার চেষ্টা করি তাকে আমরা বলি অ্যাট্রিশন। এবং এই অ্যাট্রিশন এর জন্য আমরা যে মিল ব্যবহার করি যাকে আমরা বলি বল মিল।
তাকে আমরা বলি বল মিল। কারণ কি না, বল মিলের মধ্যে ধরো এই হচ্ছে একটা মেশিন, এর মধ্যে কিছু বল রাখা আছে, এই বলগুলো কি হচ্ছে, রোটেশন হচ্ছে। রোটেশন হলে এখানে যে সাবস্টেন্স গুলো আমি ঢালছি, তাহলে বলগুলো তার গায়ে ধাক্কা মেরে কি করবে, ঘর্ষণ তৈরি করবে, ইম্প্যাক্ট এবং অ্যাট্রিশন তৈরি করবে, ধাক্কা মারবে এবং ঘর্ষণ তৈরি করবে। তার ফলে তারা কিন্তু আরো ছোট ছোট ক্ষুদ্র কণিকায় বিভক্ত হয়ে বেরিয়ে আসবে। এটা আমরা পরে পড়াবো মেশিনারি। তো ফ্রিএবিলিটি যদি হয় তাহলে কিন্তু তোমার অ্যাট্রিশন মেথড এবং সেখানে আমরা বল মিল আমরা ব্যবহার করতে পারি। নেক্সট কি আছে আমরা দেখি। আশা করি এটা লেখা হয়ে গেছে, লিখে নাও। হয়েছে? চলো, তো নেক্সট আমরা যেটা যাব, নেক্সট আমরা ফিডিং মেটেরিয়ালের ধরো যাব মেল্টিং পয়েন্ট। লো মেল্টিং পয়েন্ট, লো। দেখো কোনো মেটেরিয়ালের মেল্টিং পয়েন্ট বলতে যে ক্রিটিক্যাল টেম্পারেচারে ওই মেটেরিয়ালটা গলে যায়। ধরো কোনো একটা আইস, আইস নর্মালি যে টেম্পারেচারে আইস গলে জলে পরিণত হয় তাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট, তাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট। তাহলে যে ক্রিটিক্যাল টেম্পারেচারে কোনো সলিড সাবস্টেন্স গলে জলীয় হয়ে যায় তাকে আমরা মেল্টিং পয়েন্ট বলবো, বা তরল হয়ে যায় তাকে আমরা মেল্টিং পয়েন্ট বলবো। তাহলে কোনো মেটেরিয়ালের মেল্টিং পয়েন্ট যদি খুব লো হয়, তার মানে অনেকটা কম টেম্পারেচারে সে কি হচ্ছে, গলে যাচ্ছে। ধরো এই একটা মেশিন, এই মেশিনের মধ্যে আমি কোনো সাবস্টেন্সকে ঢালছি তার সাইজকে ছোট করার জন্য। এবারে মেশিনটা যখন চালানো হবে তখন মেশিনের মধ্যে কারেন্ট এনার্জি যাচ্ছে, কে এনার্জি যাচ্ছে, হিট এনার্জি যাচ্ছে, সরি ইলেকট্রিক এনার্জি যাচ্ছে। এই ইলেকট্রিক এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক এনার্জি একে ভাঙতে, ছোট ছোট টুকরো টুকরো করতে ব্যবহৃত হচ্ছে, এবং কিছু ইলেকট্রিক এনার্জি হিট এনার্জি রূপে কনভার্ট হচ্ছে। তাহলে ইলেকট্রিক এনার্জি দুটো ভাগে কনভার্ট হচ্ছে, একটা হচ্ছে কিসে কনভার্ট হচ্ছে, একটা হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জিতে, আর একটা হচ্ছে হিট এনার্জিতে। তাহলে এই যে হিট প্রডিউস হচ্ছে, সে হাতুড়ি দিয়ে পেটাও, সে কাঁচি দিয়ে কাটো, সে রোলার দিয়ে রোলিং করো, সে বল দিয়ে ধাক্কাধাক্কি করো, যাই করো না কেন, ইলেকট্রিক এনার্জি মেকানিক্যাল এনার্জিতে ম্যাক্সিমাম কনভার্ট হচ্ছে, এবং কিছু ইলেকট্রিক এনার্জি তোমার কিসে কনভার্ট হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এই যে হিটে কনভার্ট হচ্ছে, এই হিটে যদি ওই সাবস্টেন্সটা গলে যায়, তাহলে সেই সাবস্টেন্সটা কার গায়ে লেগে থাকবে, মেশিনের গায়ে আঠালো অবস্থায় লেগে থাকবে। মেশিনের গায়ে কি হবে, আঠালো অবস্থায় লেগে থাকবে। তাহলে সহজে তুমি তাকে কি সাইজ রিডাকশন করে কালেক্ট করতে পারবে না, পারবো না। সো দ্যাটস ওয়াই লো মেল্টিং পয়েন্ট কিন্তু ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন। তাহলে যে সমস্ত মেটেরিয়ালের মেল্টিং পয়েন্ট প্রচন্ড লো, তাদের ক্ষেত্রে কিন্তু সাইজ রিডাকশনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবং সাইজ রিডাকশনে যদি সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে আমরা কি করি না, সেই হিটটা যাতে না জেনারেট হতে পারে তার জন্য আমরা মেশিনে কি ব্যবহার করি, কুলার সিস্টেম ব্যবহার করি। মেশিনে আমরা কি ব্যবহার করি, কুলার সিস্টেম ব্যবহার করি। যেমন খুব কমন এক্সাম্পল, তুমি যারা কোনো ফ্যাটকে সাইজ রিডাকশন করতে চাইছো, তাহলে ফ্যাট কি হবে, গলে যাবে। তুমি ধরো কোনো ওয়াক্সকে সাইজ রিডাকশন করতে চাইছো, মোমকে, দেখো সাইজ রিডাকশন শুধুমাত্র যে ড্রাগের হবে তাই নয়, ড্রাগ রিলেটেড যে কোনো সাবস্টেন্স, চিকিৎসা রিলেটেড যে কোনো সাবস্টেন্স, ইনভেস্টিগেশন রিলেটেড যে কোনো সাবস্টেন্সকে আমরা সাইজ রিডাকশন করতে পারবো। তার ফলে কি হবে, গলে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এবারে যে সাবস্টেন্স গুলো অ্যাটমসফিয়ার থেকে প্রচন্ড জলকে শোষণ করে তাকে আমরা কি বলি, সেই প্রপার্টিকে আমরা কি বলি, হাইগ্রোস্কোপিক প্রপার্টি।
তাহলে যে সাবস্টেন্সগুলো অ্যাটমসফিয়ার থেকে প্রচন্ড জলকে শোষণ করতে পারে তাদেরকে আমরা কি প্রপার্টি বলতে পারি? হাইগ্রোস্কোপিক প্রপার্টি বলতে পারি। তাহলে কোনো সাবস্টেন্স, ধরো একটা সাবস্টেন্স, এ কি করলো, একে আমরা সাইজ রিডাকশন করতে চাইছি, বাট অ্যাটমসফিয়ার থেকে জল শোষণ করে ফুলে উঠলো, তাহলে তুমি তাকে সাইজ রিডাকশন করতে পারবে? সহজে তুমি তাকে সাইজ রিডাকশন করতে পারবে? তো সেক্ষেত্রে করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু পার্টিকুলার তোমার মেশিনারি ব্যবহার করি। তাহলে হাইগ্রোস্কোপিক প্রপার্টি কিন্তু ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন, এবং একে আমরা অতিক্রম করার জন্য আমরা পোর্সেলিন বল মিল ব্যবহার করি। পোর্সেলিন বল মিল ব্যবহার করে আমরা এই সমস্যাটা দূর করতে পারি। এবং পটাশিয়াম কার্বনেট যদি আমরা সাইজ রিডাকশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে দে আর ভেরি মাচ হাইগ্রোস্কোপিক ইন নেচার, তার ফলে দে মাস্ট বি প্লেসড ইন দ্য পোর্সেলিন বল মিল টু অ্যাভয়েড দিস কমপ্লিকেশন। তাহলে এই কমপ্লিকেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু পোর্সেলিন বল মিল আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, থার্মোলায়াবিলিটি, দেখো তাপ না অনেক কিছু জিনিসকে চেঞ্জ করে দেয়। একটা বরফকে তুমি তাপ দাও তো সে গলে জল হয়ে যাবে, তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিককে চেঞ্জ করছে, তার কেমিক্যাল ক্যারেক্টারিস্টিককে চেঞ্জ করছে, তার ফার্মাকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করছে। তার মানে তাপ কিন্তু অক্সিডেশন ঘটাচ্ছে, তোমার আয়োনাইজেশন ঘটাচ্ছে। সো তাপ কিন্তু বিভিন্ন ভাবে, কিন্তু কারণ ফ্রি রেডিক্যালস জেনারেট হয় উচ্চ তাপে, তো সেক্ষেত্রে কিন্তু তাপ কিন্তু অনেক প্রপার্টিকে চেঞ্জ করে দেয়। তার ফলে যে সমস্ত সাবস্টেন্স গুলো খুব হিট সেন্সিটিভ বা খুব টেম্পারেচার সেন্সিটিভ, তারা কিন্তু সাইজ রিডাকশনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। তার ফলে সাইজ রিডাকশনের জন্য এরা কিন্তু খুব একটা ভালো সাবস্টেন্স নয়। আমি একটু আগে বলেছি সাইজ রিডাকশনের ফ্যাক্টর তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেটেরিয়াল গুলো যেগুলো আমরা সাইজ রিডাকশন করব তাদের ফ্যাক্টর গুলো আমরা এখন আলোচনা করছি, একটু পর কিছু মেশিনের ফ্যাক্টর আলোচনা করব, তারপরে আমরা প্রসিডিওর এবং অপারেটরের ফ্যাক্টর আমরা আলোচনা করব। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। তার ফলে আমরা যাতে বাইরে থেকে তাপ না লাগে তার জন্য আমরা ক্লোজড সিস্টেমে আমরা সাইজ রিডাকশন করতে চাই, এবং যাতে বাইরের বাতাস না ঢোকে, কারণ তাপ তৈরি যাতে তাপ বেশি করে না প্রবেশ করতে পারে। যদিও একটা তাপ তৈরি হয় তাহলে বাইরে থেকে বাতাসের সঙ্গে যাতে বিক্রিয়া না করতে পারে, এবং বাতাসে কে আছে? অক্সিজেন আছে। তাপ টেম্পারেচার উপস্থিত অক্সিজেন খুব দ্রুত বিক্রিয়া করে, ফ্রি র্যাডিক্যালস তৈরি করে, খুব দ্রুত বিক্রিয়া করে। তার জন্য ক্লোজড সিস্টেমে আমরা ইনার্ট কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে আমরা কিন্তু সাইজ রিডাকশন করতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাকে অনেকটা সলভ করা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। পার্টিকেল সাইজ। দেখো তুমি যে সাবস্টেন্সটার কে ভাঙতে চাইছো সে যদি আগে থেকে ছোট ছোট টুকরো করে তুমি যদি তাকে ভাঙার মেশিনে পাঠাও, ধরো আমি ভাঙার মেশিনে এত বড় একটা স্ট্রাকচার না দিয়ে আমি ছোট ছোট স্ট্রাকচার যদি আমি পাঠাই, তাহলে সহজে কিন্তু ভেঙে সে আরো ছোট হয়ে যেতে পারবে। তার মানে যদি ফিডিং পার্টিকেলের সাইজ যদি ছোট হয় তাহলে দ্রুত সাইজ রিডাকশন হবে, যদি ফিডিং পার্টিকেলের সাইজ যদি অনেক বড় হয় তাহলে কিন্তু দ্রুত সাইজ রিডাকশন হবে না। তার মানে পার্টিকেল সাইজ কিন্তু একটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন। ক্লিয়ার? পার্টিকেল সাইজ কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন। ময়েশ্চার কন্টেন্ট, আগে থেকে যদি ময়েশ্চার বেশি করে থাকে, তাহলে কিন্তু তোমার কি করতে হবে না, আমরা সেক্ষেত্রে কিন্তু সাইজ রিডাকশন করতে অন্তরায় হবে। সাধারণত আমরা গ্রেটার দেন 5% যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু সাইজ রিডাকশনের সমস্যা তৈরি হবে। তাহলে দিজ আর দ্য মেজর
ফ্যাক্টরস কাদের না ফিডিং মেটেরিয়াল ফ্যাক্টর, মানে যে মেটেরিয়ালগুলোর আমরা সাইজকে রিডাকশন করতে চাইছি তাদের কিছু গুণাবলীর জন্য আমরা কিন্তু সাইজ রিডাকশনকে মডিফাই করতে পারি, বা সাইজ রিডাকশন মডিফাই হয়, তাদের কিছু বৈশিষ্ট্য সাইজ রিডাকশনকে মডিফাই করে, তাদেরকে আমরা মেটেরিয়াল ফ্যাক্টর বলতে পারি। ক্লিয়ার? সো নেক্সট ফ্যাক্টর হচ্ছে অপারেট মেশিনারি ফ্যাক্টর। কি হতে পারে মেশিনারি ফ্যাক্টর? দেখো, মেশিন যদি অনেকটা পুরনো হয়, ওল্ড, তোমার কি বলবো, রাস্টেড মেশিন যদি হয়, তাহলে সাইজ রিডাকশন ভালো মতন করে হবে না। কেন? সাইজ রিডাকশন ভালো করে হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে যে একটা মেশিনের কিন্তু ওয়্যার এবং টিয়ার প্রপার্টি থাকে। যে কোনো মেশিন সবসময় ভাঙবে, ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, যত তুমি দীর্ঘদিন মেশিন ব্যবহার করবে তার ওয়্যার অ্যান্ড টিয়ারিং প্রপার্টি থাকে। তো ওয়্যার অ্যান্ড টিয়ারিং হলে তার কিন্তু যে কাটিং এজগুলো সেগুলো ব্লান্ট হয়ে যেতে পারে। কাটিং এজগুলো ব্লান্ট হলে সহজে কিন্তু কাটতে পারবে না, ভাঙতে পারবে না। শুধু তাই নয়, যেগুলো রাস্টেড মেশিন, ধরো সাপোজ এই ধরো একটা ছুরি, এই ধরো ছুরি, তাহলে এর কাটিং এজ যদি ব্লান্ট হয়ে যায় তাহলে সহজে কাটতে পারবে না। ইয়েস অর নো? ঠিক সিমিলার, কোনো একটা মেশিন যদি দীর্ঘদিন পুরনো হয়, তার ভেতরে যে বিভিন্ন মরিচা ধরে আছে সেইগুলো কিন্তু তোমার যে সাবস্টেন্স গুলো তুমি প্রোডাক্ট তৈরি করছো তার সঙ্গে মিশে যেতে পারে সেই মরিচাগুলো, তাকে আমরা অ্যাডমিক্সচার বলতে পারি। তাহলে এই অ্যাডমিক্সচার, রাস্ট কিন্তু অ্যাডমিক্সচার হতে পারে, এবং কাটিং এজ গুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে ব্লান্ট হয়ে যেতে পারে। ব্লান্ট হলে কিন্তু সাইজ রিডাকশনের অন্তরায় হবে। তার ফলে যে সমস্ত মেশিনগুলো অনেকটা ওল্ড ভার্সান, তাকে অতটা লো মেনটেনেন্স, যাদের মেনটেনেন্স বা ওল্ড মেনটেনেন্স বা ফল্টি মেশিন বা নো মেনটেনেন্স, যাদেরকে মেনটেন করা হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সাইজ রিডাকশনে কিন্তু অন্তরায় তৈরি হবে। তো দিস আর দ্য মেশিন ফ্যাক্টরস। আরেকটা জিনিস হতে পারে যে অনেক সময় আমরা মেশিনগুলো তো প্রধানত ইলেকট্রিক্যাল ড্রিভিং করে থাকি, আমরা ইলেকট্রিক এনার্জি দ্বারা আমরা মেশিনগুলোকে চালাই। সেক্ষেত্রে যদি কোনো রকম ভাবে শর্ট সার্কিট হয়, তাহলে কিন্তু একটা তোমার অ্যাক্সিডেন্ট করতে পারে। তার ফলে মেশিনগুলো কিন্তু প্রপারলি গ্রাউন্ডেড করা উচিত। মেশিন শুড বি গ্রাউন্ডেড প্রপারলি, এবং যে সমস্ত মেটেরিয়াল গুলো বাস্ট করতে পারে অতিরিক্ত চাপ এবং অতিরিক্ত তাপে একটা মেশিনের কম্পার্টমেন্টের মধ্যে থাকার ফলে বাস্ট করতে পারে বা কম্বাসন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেশিনগুলো এবং নিজেকে বাঁচানোর জন্য এবং সাবস্টেন্সকে সুরক্ষিত রাখার জন্য প্রপার কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাহলে কিন্তু তারা কিন্তু সাইজ রিডাকশনের নামে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। সো দিজ আর দ্য মেজর ফ্যাক্টরস অফ দ্য মেশিন ফ্যাক্টরস। অপারেটর এবং প্রসিডিওর, দেখো তুমি যদি খুব ছোট ছোট দানা চাও তাহলে তুমি কি প্রসিডিওর ইম্প্যাকশন করবে না, ইম্প্যাকশনে বিভিন্ন রকম গ্রেডিং পাউডার আমরা পেতে পারি। আমরা তোমার বল মেশিনে আমরা আবার বিভিন্ন গ্রেডিং পাউডার ব্যবহার করতে পারি। তার ফলে আমরা কোন প্রসিডিওর, কোন মেশিন আমরা ব্যবহার করছি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কে ব্যবহার করছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে যদি দক্ষ অপারেটর হয় তাহলে তিনি কিন্তু খুব সহজে ভালো মতন করে মেশিনকে অপারেট করতে পারবে এবং দক্ষভাবে কিন্তু সাইজ রিডাকশন করতে পারবে। তিনি যদি অদক্ষ হন এবং অনভিজ্ঞ হন তাহলে কিন্তু সেটা পারবেন না। নট অনলি দ্যাট, তিনি কি ধরনের কত সাইজের তিনি পাউডার বা মেটেরিয়াল বা আউটপুট চাইছেন, সেই সাইজের প্রপার সাইজের তিনি যেটা চাইছেন সেটার জন্য দুটো পদ্ধতি উনাকে অনুসরণ করা দরকার। সেই সাইজের জন্য উপযুক্ত মেশিন বা পদ্ধতি
হ্যামার মিল না বল মিল না কাটার মিল না রোলার মিল কোনটা, তো পদ্ধতি এবং পাশাপাশি সেই সাইজের প্রপার সাইজের ছাঁকুনি বা স্ক্রিন দুটোই কিন্তু দরকার। তো সেটার সিলেকশন কিন্তু ডিপেন্ড করে অপারেটরের উপর। তো সেক্ষেত্রে অপারেটরের কিন্তু দক্ষতা এবং প্রসিডিওর কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য সাইজ রিডাকশন। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কোন কোন ফ্যাক্টরগুলো প্রধানত এই ড্রাগ মেটেরিয়ালের সাইজ রিডাকশনের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি মডিফাই করে। তাহলে মডিফাইং ফ্যাক্টরকে আমরা ক্লাসিক্যালি তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেটেরিয়াল রিলেটেড ফ্যাক্টর, একটা হচ্ছে মেশিন রিলেটেড ফ্যাক্টর, একটা হচ্ছে প্রসিডিওর এবং অপারেটর রিলেটেড ফ্যাক্টর। মেটেরিয়াল রিলেটেড ফ্যাক্টরের মধ্যে কেউ যদি হার্ড হয় তাহলে তাড়াতাড়ি করে আমরা সাইজ রিডাকশন করতে পারবো না। কেউ যদি ফাইবার কন্টেন্ট বেশি থাকে তাহলে সাইজ রিডাকশনের সমস্যা হবে। কারোর যদি ফ্রিএবিলিটি বেশি থাকে তাহলে সাইজ রিডাকশন তাড়াতাড়ি হবে, কারণ ফ্রিএবিলিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ রিডাকশন, কারণ অটোমেটিক্যালি ভেঙে চুরচুর হয়ে যাবে, তাহলে দ্রুত কিন্তু সাইজ রিডাকশন হবে। কারোর যদি হিট লায়াবিলিটি বেশি থাকে তাহলে সাইজ রিডাকশনে অন্তরায় হয়ে দাঁড়াবে। কারোর যদি লো মেল্টিং পয়েন্ট হয়ে থাকে তাহলে সাইজ রিডাকশনের সমস্যা হবে। কারোর যদি পার্টিকেল সাইজ যদি খুব ছোট থাকে প্রথম থেকে তাহলে কিন্তু সাইজ রিডাকশন খুব তাড়াতাড়ি হবে। তাহলে এইগুলো হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি মেশিনারি প্রপার্টি। কোন মেশিন যদি অনেক পুরোনো কালের মেশিন তাহলে সেগুলো ভেঙে চুরে নষ্ট হয়ে যেতে পারে, সেখান থেকে অ্যাডমিক্সচার হতে পারে তার সমস্ত ভাঙা অংশগুলো, তাহলে সেক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। এবং মেশিনারিগুলোতে শর্ট সার্কিট হতে পারে, ইনসুলেটিং প্রপার্টি প্রপারলি না থাকতে পারে, মেশিনারি যাতে বাস্ট না করে সেটা খেয়াল রাখতে হবে, প্রপার যাতে গ্রাউন্ডেড হয়, ইলেকট্রিসিটি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। তো দিস ইজ দ্য মেশিনারি প্রপার্টি। আর যিনি অপারেটর তার দক্ষতা এবং তিনি কোন প্রসিডিওর চুজ করছেন এবং সেই প্রসিডিওরের জন্য উপযুক্ত মেশিন এবং উপযুক্ত স্ক্রিন উনি চুজ করছেন কিনা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? 2 মিনিট জাস্ট দেখে নাও, 1 মিনিট। ওকে, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, চলো। তো আমরা এবারে মেশিনারি পার্টে চলে যাব। তাহলে মেশিনারি ফর দ্য ড্রাগ সাইজ রিডাকশন। আচ্ছা, আমরা পার্ট 3-তে চলে যাব। আমরা পার্ট 3-তে, তাহলে আমরা জাস্ট পার্ট 3-তে আমরা চলে যাচ্ছি। তো পার্ট 3-তে আমরা কিন্তু জাস্ট 1 মিনিটের ব্রেক নিয়ে ফিরছি। তো মাই নেম ইজ সায়ন্তন এবং তোমাদেরকে এই শীতের রাতে প্রত্যেককে উষ্ণ অভিনন্দন আমারই এবং তোমারই, নট আমার, আমার এবং তোমার এবং তোমাদের এবং আমাদের সকলের ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে। এখানে তোমরা একদম সম্পূর্ণ বাংলা ভাষায় সুন্দরভাবে প্রত্যেকটা টপিকস একদম তোমাদের ঘরোয়া ভাষায় তোমাদের নিজের মতো করে আমি কিন্তু একদম খুব কনসেপচুয়ালি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে এরপরে তুমি আমার ভিডিওটা দেখার পর তুমি তোমার বই পড়ো, তুমি তোমার নোটস পড়ো, তুমি নিজে নোটস তৈরি করো, তোমার লেকচারার স্যারের কাছ থেকে নোটস নাও, যেখান থেকে পারো না কেন একটু পড়ে নাও, দেখবে সাবজেক্ট একদম ক্লিয়ার। শুধু তাই নয়, আমি লক্ষ্য রাখছি তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য এবং এক্সিট এক্সামের জন্য কনসেপ্ট ক্লিয়ার করা। ফার্স্ট মেন দায়িত্ব হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। কত তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, নো, আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর আস্তে আস্তে সবকিছু হবে। তো আমরা নেক্সট পার্টে ফিরে আসছি তোমার ড্রাগ সাইজ রিডাকশন মেশিনারি নিয়ে। আজকে এইখান পর্যন্ত, নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থাকো। ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেল থেকে একটু কনসেপ্টটা নিয়ে নাও, আশা করি তোমাদের কিছুটা উপকার হবে। থ্যাংক ইউ, সবাইকে গুড নাইট।